আমাদের তারেক জিয়া মানে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন, খুব আনন্দের ব্যাপার। গতকাল আমি একটি পোস্ট করেছিলাম যে দেশে ছিলে দেশে ফিরে এসেছেন, দেশে ছিলে দেশে ফিরে এসেছেন। এখন একটা কথা কিন্তু ভাই আপনারা মানতে হবে, আমরা কিন্তু কেউ ভাই দরবেশ না, বুঝছেন? আমরা কেউ দরবেশ না, কেউ অলিয়াওলা না। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন এবং আমরা হলো মাটির মানুষ। তা আমাদের ভিতরে ভুলভ্রান্তি হবে, আমরা ভালো কিছু করব, না বুঝে মন্দ কিছু করব। কিন্তু আপনি যদি আল্লাহ পাকের কাছে মাপ চান, আপনার 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 কোনো খারাপ কাজের জন্য স্বয়ং আল্লাহ পাকের কাছে যদি মাপ চান, তো আল্লাহ পাক নিজেও কিন্তু সে মাপ করার বিধান রেখেছেন। তার মানে একটা মানুষকে সংশোধন হওয়ার সুযোগ কিন্তু স্বয়ং আল্লাহ পাকও আমাদেরকে দিয়ে রেখেছেন। তো এখন এই তারেক রহমান ভাইয়ার ব্যাপারে এই গত কয়েকদিন ধরে আমাদের ইলিয়াস ভাই তো এখন আউট, এখন এন্টার হয়েছে হলো আমাদের পিনাকিদার। তো পিনাকিদার গত কয়েকদিনের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনারা দেখবেন যে এই বিএনপি দলটাকে উস্কে দেওয়ার জন্য, জামায়াতের সাথে বিএনপির মুখোমুখি দাঁড় করানোর জন্য নানান রকম কৌশলে বিভিন্ন ধরনের ভিডিও সে বানিয়েছে। বিশ্বাস হয় না? আমি কিন্তু একটা মিথ্যা কথা বলতেছি না। আমি কিন্তু আমি এই বর্তমানে যে সার্কামস্ট্যান্সেস, পলিটিক্যাল যে সার্কামস্ট্যান্সেস বা যা কিছু রয়েছে তার উপরে আমি রিভিউ করছি। আপনাদের মনের কথাগুলি আমি আমার ভিডিওতে এসে বলছি, আমি বানিয়ে একটা কথা বলতেছি না। বিশ্বাস না হইলে যান পিনাকি তার ভিডিওগুলো গিয়ে দেখেন, উনি কীভাবে জামায়াতকে বিএনপির সাথে লাগানোর জন্য নানানভাবে চেষ্টা করতেছে। কিছুক্ষণ বিএনপির প্রশংসা করে, কিছুক্ষণ জামায়াতের প্রশংসা করে, কিছুক্ষণ জামায়াতের দুর্নাম করে, আর কিছুক্ষণ বিএনপির বাম্বু দেয়, বুঝছেন? তো এইগুলো নিয়ে উনি এখন এই কাহিনী শুরু করে দিছে। তো এর ভিতরে আমাদের তারেক রহমান সাহেব গতকাল বাংলাদেশে এসেছেন এবং আমি যখন ঘুম থেকে উঠেছি সকাল 7টা বাজে, ততক্ষণে তার ভাষণ দেওয়া শেষ হয়ে গেছে। আমি তার রেকর্ডেড ভাষণটা কিছুক্ষণ আগে শুনলাম প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে। তো সেখানে তার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম ভাই, অবাক হয়ে গেলাম। সচরাচর আপনারা বাংলাদেশে যারা কিনা এই পলিটিক্যাল লিডার যারা আছে, পলিটিশিয়ান আছে, যখন তারা ভাষণ টাষণ দেয় দেখবেন তাদের গলার রকটা আছে না, এই যে রক, তাদের গলার রক কিন্তু ফুলে উঠে এবং কী বলতেছে বাইকের সামনে তারা নিজেরও জানেন। এবং এগুলো নিয়ে পরবর্তীতে আপনারা মিম বানান, রিল বানান, হাসি ঠাট্টা তামাশা করেন এবং এইসব নেতাদের শরমও হয় না। এগুলো দেখার পর তারা আরও পুলকিত হয়, লজ্জা সরম নাই, বুঝছে? এই অবস্থা দেখেন, অসংখ্য মিম রিলে ভরা যে পলিটিশিয়ানরা মাইকের সামনে দাঁড়ায় কী বলে, কিন্তু অভাবনীয়, বুঝছেন? মানে আনবিলিভেবল একটা স্পিচ দিলেন আমাদের তারেক রহমান ভাইয়া। এখন তারেক রহমান ভাই হলো আমাদের শেষ আশা ভরসা, বুঝছেন? তারেক রহমান ভাই এই মুহূর্তে বাংলাদেশের জন্য শেষ আশা ভরসা। তারেক রহমান ভাইয়ের পরে হলো অবস্থানে আছেন হলো আমাদের শফিক ভাই। এই দুজনের রূপে হলো আমাদের শেষ আশা ভরসা, কিন্তু প্রথম হলো তারেক রহমান। এটা আপনাকে মানতে হবে। যারা কিনা আপনি জামায়াত করেন মনে কষ্ট নিয়ে না, বাস্তবতা স্বীকার করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের পর সবচেয়ে বড় যে মেজর পার্টিটা রয়েছে দিস ইজ বিএনপি, এবং তারপরের অবস্থানে রয়েছে এই জামায়াত। এখন যদি কোনো কারণে বিএনপি ভুল করে, আওয়ামী লীগের মতো ভুল করতে থাকে, তাহলে বিএনপি একসময় আওয়ামী লীগের মতো হারিয়ে যাবে, দেশ ছাড়া হতে হবে, অন্য দেশে পালিয়ে থাকতে হবে। তখন জামায়াত আগে বেড়ে আসবে। এর কারণ হলো প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ আছে, একটা স্টেপকে লাভ দিয়ে আপনি আরেকটা স্টেপে যেতে পারবেন না। যেমন আওয়ামী লীগের পরে বিএনপি আসবে, বিএনপির পরে জামায়াত আসবে, এটাই ভাই আল্লাহ তাআলার ইচ্ছা, এটা হলো খোদারই লীলা খেলা। তো এখন সে যেভাবে বক্তৃতা দিলেন, যা কিছু বলেন, আমি ভাবছিলাম সচরাচর গত 15 মাসে আমি বাংলাদেশের পলিটিশিয়ানদের, বিভিন্ন লিডারদের যে বক্তৃতা বিবৃতি শুনেছি, সেগুলো তাদের প্রত্যেকেরই কম বেশি টোনটা এরকমই ছিল, জ্বালায় দাও, পুড়ায় দাও, ভারত আক্রমণ করো, বুঝছেন? ভারত আমাদের এই করছে, সেই করছে, হ্যান করছে, ত্যান করছে, তারপরে আর কি হয়েছে, শেখ হাসিনা ওই করছে, সেই করছে, আওয়ামী লীগরে জ্বালায় দাও, পুড়ায় দাও, আওয়ামী লীগরে ধরো, বান্ধো, মারো, ফেসিবাদ, এই সেই ইত্যাদি ইত্যাদি নানান কাহিনিতে আসি, বুঝছেন? তো এইগুলি কইয়া টুয়া পুরা মুখ দিয়ে ফেনা তুলে ফেলা। একটা জিনিস আমি আপনাদের মনে করিয়ে দিই, আপনারা জানেন কি না জানি না, মিস্টার আব্রাহাম লিঙ্কন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখন কিন্তু আমেরিকাতে সিভিল ওয়ার শুরু হয়। কী নিয়ে জানেন? এই ব্ল্যাকদের অধিকার নিয়ে। এবং ব্ল্যাকরা তখন ছিল কি, স্লেভ ছিল না, দাস প্রথা যখন ছিল আমেরিকাতে, তখন ওই সময়ে যদি আব্রাহাম লিঙ্কন সঠিকভাবে পদক্ষেপ না নিতেন, ওনার বিচক্ষণতার দ্বারা, ওনার দূরদর্শিতা দ্বারা, ওনার ইন্টেলেকচুয়ালিটি দ্বারা যদি উনি ডিসিশনগুলো না নিতেন, আজকে যে আমেরিকা আপনারা পৃথিবীর মানচিত্রে দেখেন, পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে, সেই আমেরিকা খণ্ড বিখণ্ড হয়ে যায় সেই আব্রাহাম লিঙ্কনের সময়।
সেটা কীভাবে? যে সিভিল ওয়ার শুরু হয়েছিল সেই সিভিল ওয়ার লাগছিল কাদের সাথে? নর্থের সাথে আর সাউথের সাথে। আমেরিকার যে নর্থের স্টেটগুলো ছিল তারা ফাইট করেছিল, সাউথের স্টেটগুলো ছিল, দুজনের দাবি দেওয়া ছিল। এখন ওই মাঝখানে ওই সময় ওই মুহূর্তে যদি একজন ভালো পলিটিক্যাল লিডার ইন্টেলেকচুয়ালিটি যদি না থাকতো তাহলে কী করতো? নানান ভুল সিদ্ধান্ত নিত। আমেরিকা কি নর্থ এবং সাউথে দুই ভাগে বিভক্ত হয়ে যেত এবং আমেরিকার মানচিত্র আপনার টোটালি ডিফারেন্ট দেখতেন এই মুহূর্তে। কিন্তু এই সেই আব্রাহাম লিঙ্কন যে পুরো দেশটাকে জোড়া লাগাইছে, আজকে পৃথিবীর পরাক্রমশালী একটা দেশ বানিয়েছে। এদেরকে বলে ভাই নেতা, এদেরকে ভাই বলেন নেতা। আব্রাহাম লিঙ্কন গদ্দিতে বৈশা লুটপাট করার কথা চিন্তা করেনি। আব্রাহাম লিঙ্কন গদ্দিতে বৈশা আমেরিকার পয়সা লুটপাট করে বাংলাদেশে পাঠানোর চিন্তা করেনি। আব্রাহাম লিঙ্কন সারা জীবন ক্ষমতায় থাকার কথা চিন্তা করেন। উনি একজন মানুষ ছিলেন। উনি আমেরিকার মাটিতে জন্ম নিয়েছেন। উনি মনে করেছে যে না, আমি এই মাটিতে জন্ম নিয়েছি, এই মাটিতে এই দেশে যারা রয়েছে গরিব দুঃখী কালো ধলা যা কিছু আছে, কালা ধলা যা কিছু আছে, সবার সমান অধিকার আছে, আমি এর জন্য লড়ব। তো এই ধরনের একটা আশীর্বাদ ছিল তার উপরে স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে আমার মনে হয়। তো যার ফলে পৃথিবীর যে 10জন মানে প্রমিনেন্ট লিডার ইন দ্য ওয়ার্ল্ড, যদি আপনি গিয়ে এখনও গুগলে সার্চ দেন তার ভিতরে মিস্টার আব্রাহাম লিঙ্কনকে পারবেন যে আমেরিকাকে সেই ভাঙ্গনের হাত থেকে বাঁচিয়েছে। ঠিক একইভাবে আমাদের তারেক রহমান ভাইয়া এখন 17 বছর 18 বছর 20 বছর আগে কে কী করছে না করছে অনেকটা সময় পার হয়ে গেছে। যে শিশুটা তখন জন্ম নিয়েছিল সেই শিশুটার বয়স এখন 20 বছর 22 বছর হয়ে গেছে, বুঝছেন? তো সেই পুরনো কাহিনী টেনে এনে আপনারা একটা মানুষকে ব্লেম করতে পারেন না। যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম, অপরাধ করে মাপ চাইলে স্বয়ং আল্লাহ তাকে মাফ করে দেয়। আমি সেই জিনিসটা অবাক হয়ে লক্ষ্য করলাম তার ভাষণ যখন আমি প্রথম আলোর এই নিউজে দেখছিলাম। একটা জিনিস আপনারা খেয়াল করেন, উনি কিন্তু এগুলো বইলা এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বইলা মানুষদেরকে উত্তেজিত করতে পারত, মানুষদেরকে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ তার 17 বছর শাসনামলে তার লোকদেরকে গুম করছে, মারছে, খুন করছে, তার মার উপর কি নির্মম নির্যাতন করছে, তার ছোট ভাই মারা গেছে, তাকে দেখতে পর্যন্ত আসেনি, এবং তার মাকে মঈনুদ্দিনের বাড়ি থেকে মঈনুদ্দিন রোডের সেই বাড়ি থেকে তার মাকে কি বিভৎসভাবে বের করে দেওয়া হয়েছে। তার মায়ের সেই চিৎকার, তার মায়ের যে কান্না আজও ইউটিউবে ফেসবুকে আছে, বিশ্বাস না হলে খেয়ে দেখেন কতটা অত্যাচার করছে এই আওয়ামী লীগ এই তার পরিবারের উপর। সরাসরি তার পরিবার, বুঝছেন, দল তো ভূতপুরের কথা, সরাসরি তার পরিবার, এবং তাকেও মায়েরা দুইটা হাড্ডিও বলে ভেঙে বলছে সোজা বেচারা ঠিক মতো দাঁড়াইতে পারে না, এবং তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যাতে বাংলাদেশে কোনোদিন না আসে। তো 17 বছর নির্বাসনে ছিল তো এই ব্যক্তি যখন 17-18 বছর পর বাংলাদেশে এসে বক্তৃতা দিবে, স্বাভাবিকভাবে তার যারা চিরশত্রু তাদের বিরুদ্ধে তো সে ফাটাই ফেলতে পারতো তার বক্তৃতা দিয়ে। এখন পরবর্তী ইলেকশন হোক বা না হোক, যাই হোক না হোক, আমরা আগামী বলে দিতে পারি যে বিএনপি মোটামুটি ক্ষমতায় আসছে, যদি বিএনপি কোনো ভুল না করে। আর যদি ভুল করে তাহলে এই শফিক ভাইয়ের দল জামায়াত ইসলাম ক্ষমতা আসবে, এটি সত্য, এটা আপনাকে মেনে নিতেই হবে। তো এখন নির্ভর করবে বিএনপি দলটা কি করে এবং তারেক রহমান ভাই তার বিএনপি দলটাকে কিভাবে চালায়। তো যেটা তার কাছ থেকে আমরা আশা করেছিলাম, সবাই আশা করে বসেছিল টিভির সামনে, বা তারাকে যারা দেখতে গিয়েছিলেন হাজার হাজার লাখে লাখে মানুষ, সবাই ভাবছিলেন যে একটা জ্বালামি বক্তৃতা ফাটাই দিব আওয়ামী লীগের বিরুদ্ধে। উনি শেখ হাসিনার নামে একটা বারের জন্য উচ্চারণ করেনি, চিন্তা করতে পারেন? আমি ঠিক তার মধ্যে তার সেই চেহারার ভিতরে বিশ্বাস করে আমি আমার মন থেকে বলতেছি, সে আব্রাহাম লিঙ্কনের ছবি দেখতে পেলাম। আপনারা তো ইতিহাস পড়েন না, বুঝছেন? আপনারা তো সব ফেসবুক ইউটিউব নিয়ে সবাই ব্যস্ত। আপনারা তো ফেসবুক ইউটিউবে যত আউল ফাল জিনিসপত্র দেখা ব্যস্ত, আপনারা তো ইতিহাস কখনো পড়েন না, ইতিহাস কখনো জানেনও না। এগুলো পড়বেন আপনারা, তাহলে বুঝতে পারবেন নেতাদের যে বড় বড় যারা নেতারা আছে না, তাদের জীবন কাহিনী পড়বেন। এই গুগলিতে আছে, বিভিন্ন ভাষায় আছে, আপনি এগুলো পড়বেন, মন বড় হবে, তখন বুঝবেন দেশ যে মায়ের সমান বলে না, দেশ যে কেমনে মায়ের সমান হয়, এদের জীবন কাহিনীগুলো পড়বেন। বড় বড় পলিটিশিয়ান তাদের জীবন কাহিনীগুলো পড়বেন। তো এখন খেয়াল করে দেখেন, সে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণ করলো না, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বললো না, ভারতের বিরুদ্ধে তো কোনো কথা নাই। কারণ এই ব্যক্তি তারেক রহমান বুঝে যে এগুলো হলো সস্তা জনপ্রিয়তা, এগুলো খুব চিপ সেন্টিমেন্ট। হি কুড ইউজ দিস চিপ এই সেন্টিমেন্টগুলো ব্যবহার করে সে কী করতো, খুব সহজে আরও বেশি হাততালি সেখানে পাইতে পারতো। উনি সেখানে যায়নি। উনি মনে করে যে না, বাংলাদেশকে আগে বাড়তে হলে, বাংলাদেশে মানুষের ভাগ্য উন্নয়ন করতে হলে ভারতের সহযোগিতা প্রয়োজন, এতে কোনো সন্দেহ নাই। তো কাজে এইসব সস্তা কথাবার্তা বইলা বাংলাদেশের সর্বনাশে করতে পারবে না। এর জন্য আপনারা অনেকেই তার উপর অখুশি হয়েছেন, নাখোশ হয়েছেন যে বেটা তুই আইসা ভারতের ভিতরে 2-4টা কথা বলতে আমরা এটি তো শুনতে চাইছিলাম, কিন্তু উনি কিন্তু করেননি।
দ্বিতীয় যে জিনিসটা হলো বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে 3 থেকে 4 কোটি মানুষ হলো এই আওয়ামী লীগের ডাইহার্ট সাপোর্টার। এখন উনি ঠিক আব্রাহাম লিঙ্কনের মতে চিন্তা করেছেন, এখন যদি এই লোকগুলোর আমি ধরপা করে ব্যস্ত হয়ে পড়ি, এই লোকগুলোকে যদি ধরপা করে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে কী হবে, দেশকে আমি 2 ভাগ করে দিলাম। ভাই জোর কইরা ধরপাকড় কইরা সাজা দেয়া, পুলিশ দেয়া, অ্যারেস্ট করে, ক্রস ফায়ারে 2-4 জন দিয়া, ভাই আপনি দেশের শান্তি জীবনে পৃথিবীর কোনো দেশে আনতে পারেনি, কোনো দেশে আনতে পারেনি, সবাই ব্যর্থ হয়েছে। এগুলো তারা করছে তাদের ব্যক্তিগত হিংসা থেকে। দেখবেন এক সরকারের পতন ঘটে, আরেক সরকার এসে মারো কাটো জ্বালাও পোড়ো না, প্রিভিয়াস সরকারের লোকজনদের যেগুলো করে এগুলো হলো প্রতিহিংসা, এগুলো রাষ্ট্রের জন্য করেনি, সে রাষ্ট্রের ভালোর জন্য করেনি, এগুলো করছে তার জিত থেকে। কারণ তাকে সে মারছে, এবার সেও মারবে। কিন্তু একজন রিয়াল লিডার সবসময় চিন্তা করে তার দেশের কথা, তার ব্যক্তিগত শত্রুতা সে কখনোই তার মাথার ভিতরে আনে না যে কে তার ব্যক্তিগত শত্রু। সে সবসময় চিন্তা করে রাষ্ট্রের দৃষ্টি থেকে সে দেখে। তো সে তারেক রহমান ভেবেছে এই যে 4 কোটি 5 কোটি মানুষ আছে যে আওয়ামী লীগ, তাদের নিয়েই তাকে চলতে হবে। যদি তাদেরকে আজকে ধরপাকড় শুরু করে, তো তারাও তো কী হবে, তারা তো পুরো এই দলটার এই বিএনপি বিরুদ্ধে গিয়ে চলে যাবে, কত ধরপাকড় করবে। কিন্তু বিশাল একটা সমস্যা থেকেই যাবে। অ্যাটম বোম যেটাকে বলে, অ্যাটম বোম, এই আওয়ামী লীগ হলো একটা অ্যাটম বোম। এই অ্যাটম বোম কিন্তু রয়েই যাবে। এই অ্যাটম বোমকে ডিঅ্যাক্টিভেট করার জন্য, নিষ্ক্রিয় করার জন্য কোনো না কোনো উদ্যোগ নিতে তো হবে, কিছু না কিছু তো করতে হবে, নাহলে তো অ্যাটম বোমই থেকে যাবে। তো এর জন্য উনি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলেন, উনি একটা অ্যাঙ্গেল থেকে কথা বলছে, সেই দেশ পুরো হলো আমার, এই দেশ আওয়ামী লীগেরও, এই দেশ বিএনপিরও। যদি আওয়ামী লীগের কেউ অপরাধ করে থাকে তাহলে বিচার হবে, আর আমার দলের কেউ যদি অপরাধ করে থাকে, বিএনপির কেউ অপরাধ, তো তারও বিচার হবে। আমরা এখানে আইনের শাসন আনব। তো যার ফলে উনি সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এই ধরনের হালুম হুলুম যেসব বক্তব্য আছে, ধরে হালাম মেয়েরা হালাম ফেসিবাদ টেসিবাদ, একটা শব্দ উচ্চারণ করেনি। ভাই মন জুড়ে গেল, বুঝছেন, মন জুড়ে গেল। ভবিষ্যতে কী হবে না হবে ভাই আমি জানি না, এগুলো আমি তো আর দরবেশ না বসে আমি বলতে পারবো না। কিন্তু আজকে এই মুহূর্ত পর্যন্ত তার ভাষণে যা কিছু আমি দেখলাম, সেটা হলো আসলে বাংলাদেশকে জোড়া লাগানোর ভাষণ, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ভাষণ, বাংলাদেশে সত্যিই সিঙ্গাপুর কানাডা বানানোর এই ভাষণ যা আমি দেখলাম। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত জরুরি 2 দেশের জন্যই। দ্বিতীয়ত হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশকে আগে বাড়ানো কোনোভাবেই সম্ভব না। আর আওয়ামী লীগকে যদি চ্যালেঞ্জ হিসেবে নেয়, তাহলে এই গৃহযুদ্ধ চলবে বছরের বছর। তো আল্লাহ আমাদের তারেক রহমান ভাইয়াকে নেক হায়াত দান করুন। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি, তার বক্তৃতা শুনে মন ভরে গেছে। বাকিটা ভবিষ্যতে বলে দেবে উনি কী করবে আর ওনার দল কী করবে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।